আমাদের আর্জেনাইটের সোর্স হলো মিনারেল গ্রুপ। আর কাতরতা যদি দেখি উভয় কাতর। আর মায়োজম যদি দেখি 3টা মায়োজমই তার মধ্যে বিদ্যমান, তবে সিফিলিস প্রাধান্য বেশি। সিফিলিসের প্রাধান্য বেশি এবং টিউবারকুলার ডায়াথেসিসও তার মধ্যে বিদ্যমান। তো আমরা যদি তার গঠনটা দেখি, আমি যে কথা বললাম, সিফিলিস মায়োজম যখন তার মধ্যে বিদ্যমান আছে তাহলে ব্যক্তিটার অবশ্যই অতিরিক্ত ক্ষয়, অতিরিক্ত ধ্বংসমুখী আচরণ বা অতিরিক্ত ধ্বংস, বডির ধ্বংস আছে, যার কারণে দেখতে অনেকটা সময় আমাদের এদেরকে বৃদ্ধের মতো দেখা যাবে। অর্থাৎ গঠন আকৃতিতে দেখতে বৃদ্ধের মতো, এসিড ফস বা লাইকোফোডিয়াম এদের মতো, বা বিফোরানা এদের মতো দেখা যাবে। হ্যাঁ, দেখতে বৃদ্ধদের মতো। তবে এখানে একটা কথা মাথায় রাখবেন, যে দেখতে বৃদ্ধদের মতো বলতে দিন দিন শুকিয়ে যাচ্ছে। যদিও আমরা আইবিএস এর ইরিটেবল বাউল সিনড্রোম এবং মানসিক রোগ লক্ষণ সমষ্টি ডিসপেপসিয়া জনিত কারণে আমরা দেখেছি রোগীটা ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। বাংলায় যদি বলি, আমশয় লক্ষণ সংযুক্ত যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে তার ডিসপেপসিয়া জনিত কারণে, খাদ্য হজম শক্তি দুর্বলতা জনিত কারণে ক্রমাগত সে শোকাতে থাকে। আমি চেষ্টা করব আমার মূল কথাগুলো এবং ডাব্লিউএইচ দ্বারা তার উত্তরগুলো খুঁজিয়ে দেওয়ার জন্য। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। তাহলে গঠনগত দিক থেকে আমি যদি দেখি, লোকটার মুখে উৎকণ্ঠার একটা ছাপ আছে। আমরা দেখেছি অ্যাকোনাইটে, দেখেছি আর্সেনিক ক্যালবে, দেখেছি উৎকণ্ঠার একটা ছাপ আছে, অজানা আশঙ্কা তার মধ্যে কাজ করছে। এবং দেখতে লোকটা বৃদ্ধের মতো আপনার চেম্বারে প্রবেশ করছে, সবকিছুতে কনফিউশন, সবকিছুতে এক্সট্রা চিন্তা ভাবনা, অর্থাৎ ফিউচার টেন্স। আমরা যদি এভাবে বলি যে আর্জেন্ট নাইটিকামের মধ্যে ফিউচার টেন্সটা বেশি কাজ করে। হ্যাঁ, আগামীকাল এটা করবো, আগামীকাল এটা হবে, হতে পারে, হবে কেন, হওয়া উচিত, এটা হতে পারে, হ্যাঁ হয়েছে, নাই হতে পারে, হবে, অসম্ভব হলেও হতে পারে, হ্যাঁ এই পথে যাবো না, ওই অর্থাৎ ফিউচার নিয়ে, ফিউচার অ্যাবাউট ফিউচার নিয়ে তার কথাবার্তা, অর্থাৎ ফিউচার টেন্স নিয়ে যদি আমরা বলি, মনে রাখার জন্য, বোঝানোর জন্য কথাগুলো বললাম, তাহলে সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। তাহলে কোথায় কোথায় আর্জেন্টাম নাইটিকামের ক্রিয়াক্ষেত্র অর্থাৎ ব্যবহার করা যায় সেখানে যদি আমরা দেখি, তাহলে দেখুন, আমরা গনোরিয়া আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ইউরিনারি অর্গান জনিত রোগ লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা চোখের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা পুরুষ জননেন্দ্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেখানে ওই যে ইউরিনারি অর্গান এবং সেই সাথে তার সেক্সুয়াল সমস্যা যদি থেকে থাকে ব্যবহার করতে পারি, আর ডিসপেপসিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এনিমিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এপিলেপসির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং যে কোনো গ্ল্যান্ড, গন্ডমালা ধাতু সহজে গ্ল্যান্ড আক্রান্ত হয়, হ্যাঁ যে কোনো গ্ল্যান্ডের স্ফীতিতে ব্যবহার করতে পারি, কোয়ার্টস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে কোনো ক্ষতে ব্যবহার করতে পারি, অথবা ডিসপেপসিয়া জনিত কারণে অ্যাসিডিটি, সেখানেও যদি বার্নিং সেন্সেশন থাকে স্টোমাক্স অঞ্চলে, অ্যাবডোমিনাল এরিয়াতে, তাহলে সেখানেও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আর্জেন্টাম নাইটিকামের মল স্টুলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বহুল ব্যবহৃত একটা মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। যদি আমার আর্জেন্টাম নাইটিকামে আইবিএস এর অনেকগুলো মেডিসিনে অনেকগুলো রোগী আমার মোটামুটি এখনো ভালোর দিকে রানিং এ আছে, বেশ কয়েকটা রোগীও আরোগ্য আছে, তার মানে আমরা বলতে পারি আর্জেন্টাম নাইটিকামের পেটের সমস্যায় একটা দারুণ মেডিসিন, যদি আমরা সমস্ত লক্ষণটাকে ধরতে পারি। তো যাই হোক, এ আমাদের ক্রিয়াক্ষেত্র। আমরা যদি তার মাইন্ড নিয়ে আলোচনা করি, যেহেতু আর্জেন্টাম নাইটিকাম মাইন্ড নির্ভর একটা দারুণ মেডিসিন, মানসিক লক্ষণ সংবলিত একটা দারুণ মেডিসিন। আর বিশেষ করে কিছু মেডিসিনের আছে মানসিক লক্ষণ যদি আপনি ধরতে পারেন তাহলে সোনাই সোহাগা, অর্থাৎ সেই মেডিসিনটাকে বোঝা এবং প্রয়োগ আপনার জন্য খুব সুবিধাজনক হবে। তাহলে আমরা মাইন্ড নিয়ে একটু আলোচনা করি। তো মাইন্ড নিয়ে আলোচনা করার আগে আমি যেমনটা গল্প আকারে বোঝাতে চাই ঠিক তেমনটাই বোঝাই। দেখুন, আমরা শুরুতেই বলেছি 3টা মায়োজমি তার মধ্যে বিদ্যমান আছে, সিফিলিস প্রাধান্য আছে। যখন সিফিলিস প্রাধান্য আছে তার মানে তার মধ্যে হতাশা, দ্বিধাগ্রস্ত, সাইকোটিক যেহেতু আছে, দ্বিধাগ্রস্ত মনোভাব, সিফিলিটিক টার্ম যখন আছে তখন তার মধ্যে হতাশা, দুঃখ ভাব তার মধ্যে থাকবে, এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকবে। শরীর টার্ম যখন তার মধ্যে আছে তাহলে তার আত্মহত্যার ভয়ও তার মধ্যে থাকবে, ফেয়ার থাকবে তার মধ্যে যে কোনো বিষয়ে। আবার
তার মধ্যে চঞ্চলতা স্বভাবের, জয়ী হওয়ার মানসিকতা বা চঞ্চলতা স্বভাবের লক্ষণটা আমরা তার মধ্যে খুঁজে পাবো। খেয়াল করুন, আমি বেশ কিছু কথা বললাম এবং টিউবারক্লোসিস এবং ছোড়া যেহেতু তার মধ্যে আছে, তাহলে অস্থির স্বভাবের সাথে ঘুরে বেড়ানোর একটা মানসিকতাও তার মধ্যে আপনি খুঁজে পাবেন। এবং যেহেতু তার মধ্যে ফিউচার নিয়ে চিন্তা ভাবনা আছে, ওই যে বললাম ফিউচার টেন্স, আগামীকাল আমার মৃত্যু হতে পারে, আমি এই পথে যাব না, এই পথে গেলে বিল্ডিংটা ভেঙে যেতে পারে, সম্ভাবনা আছে। দেখুন, আমি কথাগুলো বলছি গল্প আকারে এই জন্যই যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। যে রুগী বলল আগামীকাল আমি মারা যেতে পারি, আমি রাত 3টায় মারা যেতে পারি, রাত 2টায় মারা যেতে পারি, ফিউচার। ধরুন আমি এই পথে যাব না, এই পথে গেলে আমি মারা যেতে পারি, বা এই অমুক দিন আমি যাব না, অমুক দিন এই পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে ফিউচার, ফিউচার নিয়ে চিন্তা ভাবনা, তাহলে আমরা সেখানে যদি ভাবি তাহলে সেখানে আর্জেন্টাম নাইটিকাম। এখন আসি আমরা আর্জেন্টাম নাইটিকামের মূল গল্পে। তাহলে দেখুন, যার চিন্তাতে নেগেটিভ নেগেটিভ ধ্যান ধারণা আছে, যার মধ্যে সাইকোটিক মনোভাব আছে, দ্বিধাগ্রস্ত এবং সিভিলিটিক, সবকিছুতে ভোতা মাতা, উল্টো পথের যাত্রী। আমি সিভিলিটিক পেশেন্টকে বলে থাকি উল্টো পথের যাত্রী, সিভিলিটিক মায়াজমের রোগীদেরকে বলে, কারণ এরা সবসময় নিজের ক্ষতি চায়, সোজা পথে না যে বাঁকা পথে যেতে চায়। যতগুলো সিভিলিটিক পেশেন্ট আছে দেখুন, প্রত্যেকের মাইন্ডই উল্টো পথের যাত্রী হয়ে থাকে। ওই একটা প্রবাদ আছে যে আপনি যেতে যেতে দেখছেন যে সামনে একটা গর্ত বা একটা পুকুর বা একটা নদী, আপনি কি করবেন? তাহলে উত্তরটা হলো, আমি যখন দেখব তখন আমি টার্ন নিব, নিয়ে সঠিক পথটা বেছে নেব, অর্থাৎ ঘুরে ভালো যে পথটা আছে, রাস্তা আছে, বেছে নেব। অর্থাৎ ভুল বুঝতে পারার সাথে সাথে আমি সঠিকটা বেছে নিব, যেখানেই ভুল বুঝি না কেন। কিন্তু সিভিলিটিক পেশেন্ট গুলো এরা জানে, ভুল বোঝে, যে আমি জানি আমি অন্যায় করলে আমার শাস্তি পেতে হবে, আমার নিজের উপর অত্যাচার করলে আমার ক্ষতি হতে পারে, তারপরেও তারা করে, অর্থাৎ উল্টো পথের যাত্রী যাকে বলা যায়। তাহলে আমরা সেখানে তার স্মৃতি ধ্বংস, অর্থাৎ স্মৃতি ভ্রম, স্মৃতিশক্তির দুর্বলতা সবকিছু খুঁজে পাবো। কিন্তু কেন? এতক্ষণ অনেকগুলো গল্প করলাম, কিন্তু কেন? আমরা দেখেছি তার মানসিক পরিশ্রম জনিত কারণে রোগ লক্ষণ, আমরা দেখেছি তার সময় খুব ফাস্ট যাচ্ছে, আমি দেখেছি তার উৎকণ্ঠা, আমি দেখেছি তার উত্তেজিত মনোভাব, আমি দেখেছি তার ব্যস্ততা, আমি দেখেছি তার ভ্রান্ত কল্পনা, আমি পড়ে মরে যাই, দেখি কেমন হয়, আমি দেখেছি তার ভীষণ আবেগ। কিন্তু কেন? প্রশ্ন হলো কিন্তু কেন? দেখুন, আমরা যদি এই সব কথার উত্তরে একটা কথা দিয়ে উত্তর দিই, তাহলে আর্জেন্টাম নাইটিকাম প্রচুর চিন্তা করে, সেটা দুশ্চিন্তা। এতগুলো কথার এক কথা, প্রচুর দুশ্চিন্তাগ্রস্ত একজন ব্যক্তি, সেটা সে ফিউচার নিয়ে ভাবতে পারে, হেলথ নিয়ে ভাবতে পারে, তার রোগ নিয়ে ভাবতে পারে, লাইক আর্সেনিক্যাল, সবকিছু নিয়ে ভাবতে পারে। এর পিছনে কি কাজ করছে? উৎকণ্ঠা, এনজাইটি তার মধ্যে কাজ করছে, তার মধ্যে কাজ করছে হতাশা, সবকিছুতে। দেখুন, ফিউচারে সবকিছু নেগেটিভ চিন্তা ভাবনা, আমি এই পথে যাব না, আমি এই পথে গেলে মরে যেতে পারি, আমি আগামীকাল মরে যাব, আমি এই কাজটা করব না, আমি দেরি হলে আমার ট্রেন ফেল করতে পারি। দেখুন, সবকিছুর মধ্যে একটা উৎকণ্ঠা, যখন উৎকণ্ঠা আসছে তখন তার মধ্যে দ্রুততার একটা স্বভাব স্বাভাবিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেখবেন আমরা আর্জেন্টাম নাইটিকামের মধ্যে ক্রমাগত ব্যস্ততা, ব্যস্ত মানসিকতা খুঁজে পাবো। তাহলে আমরা তার মধ্যে উৎকণ্ঠা বা উদ্বিগ্নতা খুঁজে পাচ্ছি, এবং সবকিছুতে এই উৎকণ্ঠার এক ইকুয়াল সে নেগেটিভ কিছুই চলে আসছে। যদি লক্ষণটা আমরা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। রেফারেন্স চাইবেন না, অনেকে আবার চাই, এটাতে আমি বিরক্ত বোধ করি। একটা মেডিসিনের যখন খুব গভীরে ঢুকবেন, রোগীর মধ্যে খোঁজার চেষ্টা করবেন। হ্যাঁ, মেডিসিন মুখস্থ করা আর আত্মস্থ করা এক নয়। মেডিসিন মুখস্থ করা আর আত্মস্থ করা এক নয়। আমি যদি বলি যে আমি রোগীর মধ্যে, আমি সবসময় চেষ্টা করি, যদি আমি কোনো মেডিসিনের রোগী পেয়ে থাকি, তাহলে আমি তার মধ্যে এই মেডিসিনের যে সিমটম গুলো আছে, আমি তার মধ্যে জানার চেষ্টা করি। আর যদি বলেন এই জানার আগ্রহটা কোথা থেকে বেড়েছে, তাহলে আমি বলবো
শ্রদ্ধেয় সবুজ মন্ডল স্যারের কাছ থেকে আমার এই আগ্রহটা জেনেছে। দেন হোমিওপ্যাথিক কনসেপশন আলাউদ্দিন স্যারের বইটা পড়ার পর থেকে আমার ভিতরে এই আগ্রহটা খুব জেগেছে। আমি গত একটা ক্লাসে অবশ্যই এরকম একটা ব্যাপারে এসেছিলাম যে কম্পারেটিভ ডিসকাশনের আসলে সোর্স কি। আমি যদি আপনাকে বলি, ধরুন একটা বিতর্কিত বই বলি, এনসি ঘোষের বই, আপনি 10টা মেডিসিন পড়েছেন, 10টা মেডিসিনের সিমটম জানেন, আপনি 10টা মেডিসিনকে কম্পেয়ার করতে পারেন যখন সিমটম গুলো কাছাকাছি হবে। তাহলে এখানে আসলে রেফারেন্স দেওয়ার কোনো যুক্তি নাই যে আমি তুলনামূলক অমুক বই পড়ি, অমুক বই পড়ি, অমুক বই পড়ি। আমার কথাগুলো আপনাদেরকে খারাপ লাগতে পারে, আমি ছোট মানুষ, আমার এভাবে বলা উচিত নয়। তারপর আমি বললাম যে আপনি একটা বিতর্কিত বই যেখানে অনেক সিনিয়র পার্সন বিষয়টাকে খুব বিতর্কিত নেয় ওই বইটা, তবুও আমি বলবো ওই বইটার যদি মূল থিম গুলো পড়ি, আমি 10টা মেডিসিন পড়লে 10টা মেডিসিনের মধ্যে কম্পেয়ার করতে পারবো। কাজে আমি যেটা বললাম যে আপনার সামনে যখন রুগী আসবে তখন কেন হচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করুন, মুখস্থ পড়া না পড়ে জিজ্ঞাসা করুন আপনার ভিতরে যে উৎকণ্ঠা কাজ করে কেন। তাহলে রুগীর ভিতরে ঢুকুন। আমরা মেনিয়া পেশেন্ট গুলো পেয়ে থাকি, তার ভিতরে ঢুকুন। আমি আজকে একটা রুগী পেয়েছিলাম আইবিএস এর পেশেন্ট, এবং আজকে যে রুগীটা দিয়েছিলাম আর্জেন্টাম নাইটিকাম, আজকে যখন ওই রুগীটা দেখলাম তখন আমার মাথার মধ্যে আসলে আজকে এই আলোচনাটা করব। আমি তৎক্ষণাৎ বললাম মামুন স্যারকে, বললাম যে আমি এই মেডিসিনটা এসএমএস এ লিখে দিলাম, এটা আমি আলোচনা করব। তো যে সেটা সেদিকে আর না যায়, দেখুন যার মধ্যে ক্রমাগত উৎকণ্ঠা কাজ করছে, টেনশন কাজ করছে, তাহলে তার মধ্যে দেখবেন এক ধরনের কনফিউশন কাজ করবে যে আমি সফল হতে পারবো না। যার মধ্যে টেনশন, যার মধ্যে এনজাইটি, যার মধ্যে মানে কি বলবো স্নায়ুবিক যে সকল ঘটনাগুলো আছে সবগুলো যদি তার মধ্যে ঘটতে থাকে, তাহলে সেই ব্যক্তিটা একসময় এসে হতাশাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা আর্জেন্টাম নাইটিকামের মধ্যে যদি মোটামুটি এই লক্ষণগুলো খুঁজে পাই, তাহলে অবশ্যই সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অবশ্যই আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখলাম তার মানসিক লক্ষণে যে দেখলাম রোগী বিমর্ষ, রোগী হতাশাপূর্ণ, দুশ্চিন্তাপূর্ণ, রোগী মানসিক দুর্বল, উইথ শারীরিক দুর্বলতা, তাড়াহুড়া করার প্রবণতা, কাজে কথায় চলাফেরায় তাড়াহুড়ো করার প্রবণতা, তার হার্ট দুর্বলতা, সাহসের অভাব কখন আসে, যখন কোনটা আপনি দেখুন সিফিলিটিক পেশেন্ট গুলোর সাহস খুব বেশি থাকে। উদাহরণস্বরূপ এসিড ফ্লোরিকামকে যদি বলি, এদের খুব দুঃসাহস থাকে, সাহস নাই দুঃসাহস থাকে। কিন্তু যখন তার ভিতরে ফিউচার নিয়ে দুশ্চিন্তা ঢুকে, তাহলে তার মধ্যে চলে আসে দুর্বলতা, তার মধ্যে চলে আসে অর্থাৎ হার্টের দুর্বলতা বলতে পারেন, মানসিক দুর্বলতা বলতে পারেন, মনোশক্তির সাথে শারীরিক শক্তির দুর্বলতা বুঝতে পারেন। কেন? আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, লাইক ব্রায়োনিয়া, আপনি আপনার অবস্থান নিয়ে যদি চিন্তা করেন অরামমেড, আপনি আপনার জায়গা নিয়ে যদি চিন্তা করেন, সৌন্দর্য নিয়ে যদি চিন্তা করেন, তাহলে সিফিয়া। দেখুন এই জায়গাগুলোকে দেখুন, এরা যখন আপনি আপনার অবস্থান নিয়ে দুশ্চিন্তা করছেন, তাহলে আপনি অর্থাৎ অরামমেড, আপনি কি কখনো খারাপ কাজ করতে পারবেন? নেভার, না করতে পারবেন না। আপনি যখন দুশ্চিন্তা আসছে, আপনার স্বাস্থ্য নিয়ে যখন চিন্তা করছেন যে আমার স্বাস্থ্য টিকিয়ে রাখতে হবে, ভালো রাখতে হবে, ভালো চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি মরতে চাই না, আর্সেনিক্যাল, তখন আপনি সাধারণত সূচিবায়ুগ্রস্ত হবেন, আপনি খুব আতঙ্কিত থাকবেন, শঙ্কিত থাকবেন, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবেন। আপনি তখন কোনো কিছু ধরতে চাইবেন না, ধরলে হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইবেন। আপনি যদি চিন্তা করেন আমার ইন ফিউচারে আমার ইকোনমিক্যাল সাইডে প্রচুর শক্তিশালী থাকতে হবে, আপনি ব্রায়োনিয়ার মতো টাকা খরচ করতে চাইবেন না, টাকাকে সঞ্চিত রাখার মেন্টালিটি রাখবেন। ঠিক অনুরূপ ভাবে আমরা আর্জেন্ট নাইটিকামের যদি দেখি, এই যে সবকিছুতে নেগেটিভ চিন্তা ভাবনা, তাহলে সেই ব্যক্তিটা কিন্তু পিছিয়েই থাকবে, আগাবে না। মানসিক দুর্বলতা, স্নায়ু দুর্বলতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা তার মধ্যে যখন পেয়ে বসছে, তখন অতিরিক্ত উৎকণ্ঠা মনোভাবের জনিত কারণে তার মধ্যে ব্যস্ততা খুঁজে পাচ্ছেন, এবং সেই সাথে তার মধ্যে কিছু ভ্রান্ত ধারণা খুঁজে পাচ্ছেন, মানসিক দুর্বলতা, চিন্তা শক্তির প্রখরতার দুর্বলতা, এবং সেই সাথে আশঙ্কিত মনোভাবের জন্য তার মধ্যে কি খুঁজে পাচ্ছেন? তার মধ্যে খুঁজে পাচ্ছেন পিছিয়ে পড়ার অভ্যাস। দেখুন আমরা মাইন্ড সিমটম, আমি একটা গল্প আকারে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ,
আপনি একটা রুগীকে দেখছেন, সে কি করছে, 9:30টায় বাস, 7টা থেকে গুছাতে শুরু করেছে। সময় যত ঘনিয়ে আসছে, উৎকণ্ঠা তত বাড়ছে। সময় যত ঘনিয়ে আসছে, হতাশা তার মধ্যে কাজ করছে। কি নিয়ে? আমি পারবো তো? আমি পারবো তো? আমার দ্বারা হবে তো? আমি নতুন একটা পরিবেশে যাচ্ছি, নট ভ্যারাইটা কার। আমি একটা নতুন পরিবেশে যাচ্ছি। আমি জায়গাটাকে কভার করতে পারবো তো? তাদেরকে আমি সুন্দরভাবে সেটআপ দিতে পারবো তো? দেখুন, এই যে অজানা আশঙ্কা, এই যে এনজাইটি, এই যে আশঙ্কা ক্রমাগত যত সময় আসছে, 7টা থেকে গোছানো শুরু করেছে, 7:30 আরো বেশি, ধরুন 9টায় জায়গায় পৌঁছাতে হবে, 8:30 আরো বেশি, 45 আরো বেশি, 50 আরো বেশি, 55 আরো বেশি, উৎকণ্ঠা বেড়েই চলছে, বেড়েই চলছে, এনজাইটি বেড়েই চলছে, উদ্বিগ্নতা বেড়েই চলছে, আশঙ্কা তার মধ্যে বেড়েই চলছে। একটা সময় এসে দেখা যাচ্ছে কি, যে সেই সময়ে তার হতাশাগ্রস্ত এনজাইটি, আমি পারবো কি পারবো না। দেখুন, এই রোগীরা ঠিক জাস্ট টাইমে সে ইন করতে পারছেন না। তাহলে দেখুন, উৎকণ্ঠাজনিত কারণেও কিন্তু তার মলবেগ জাগে। সেখানে দেখুন, অনেক পেশেন্টকে আমি দেখেছি, আমার অনেক আগের একটা রোগীর গল্প মনে আছে, যে সে ড্রেস পরে ইনটিন করে অফিসে যাওয়ার আগে ইনটিন করে নিয়ে বেরোবে, এমন সময় সে আবার রুমে ঢুকে না আবার বাথরুমে ওয়াশরুমে যায়। মল বের হোক আর না বের হোক, খানিকটা মার্কসালের মতো কোদ দিয়ে আসে, নাক্সভামের মতো নিষ্ফল মল বেগের জন্য কোদ দিয়ে আসে, এবং একটা সময় এসে তার ঠিক সময়টা পার হয়ে যায়। সেখানে কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামকে অর্থাৎ আর্জেন্ট নাইটকে চিন্তা করতে পারি। দেখুন, তাহলে আমরা দেখলাম এই যে উৎকণ্ঠাজনিত কারণে তাকে পিছিয়ে পড়ার প্রবণতা, সময়ের সাথে তাল মেলাতে যে পিছিয়ে পড়ার প্রবণতা আমরা তার মধ্যে খুঁজলাম। তাহলে তার মধ্যে দ্রুততার সাথে কাজ করা দেখলেও, দ্রুততার সাথে খাবার গ্রহণ দেখলেও, দ্রুততার সাথে কথা বলা দেখলেও, মানে তার মধ্যে লক্ষণ খুঁজে পেলেও ফিনিশিংটা সে কিন্তু সবসময় লেটে দেয় সব কাজে। সে কিন্তু দেরিতে কাজটা করে সাথে সাথে কিন্তু সে শেষ করতে পারবে না। কেন? উৎকণ্ঠা, চিন্তা ভাবনা, অমঙ্গলজনক চিন্তা ভাবনা, ওই যে শুরুতে বললাম ফিউচার নিয়ে চিন্তা ভাবনা এবং সবকিছুতে নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করে। তাহলে সেখানে আমরা আর্টেনাইটিকামকে চিন্তা করতে পারি। দেখুন, যে ব্যক্তিটা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, কল্পনা প্রবণ, দুশ্চিন্তা করছে, ফিউচার নিয়ে ভাবছে, তাহলে সে ব্যক্তিটা কল্পনা প্রবণ। তাহলে যে ব্যক্তিটা কল্পনা প্রবণ, সে তাহলে কল্পনা করছে যে আমি মরলে কেমন হয়, আমি আত্মহত্যা করলে কেমন হয়। এই আবেগটা কখন জাগ্রত হচ্ছে? গোধূলি বেলায় যেমন কস্টিকাম, রাত্রিকালীন অ্যান্টিসিবিলিটিক যত মেডিসিন গুলো আছে, ন্যাটামিওর গান শুনলে, সমুদ্র সৈকতে গেলে, এই যে আবেগটা প্রকাশ হচ্ছে। তাহলে আমরা আর্জেন্টাম নাইটিকামের আবেগটা কখন প্রকাশ পাচ্ছে? যখন দেখবেন সে উঁচু একটা জায়গাতে থাকে, দেখি না, পড়ে দেখি, জানালা দিয়ে পড়ে দেখি, বেলকনিতে পড়ে দেখি, পড়ে আত্মহত্যা করব, হ্যাঁ আমি পড়েই দেখি আমার হাত পা কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখুন, কল্পনা থেকে আসছে, কল্পনা প্রবণ, ভাববাদী যাকে বলা যায়। যদি লক্ষণটা আপনারা খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে এলোমিনার মতো যদি দেখি যে ছুরি দেখলে তার আত্মহত্যা করতে ইচ্ছা করে, তাহলে সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, এই সবকিছুর পেছনে আমরা যদি আরেকটু কথা বলি, সবকিছুর পেছনে দেখুন, ওরা সবসময় আপনাকে তাড়িত করছে কোন দিকে? নতুনত্বর দৃষ্টিতে। কিন্তু এও অভাবনীয়, অকল্পনীয় এবং অবাস্তব চিন্তা ভাবনা তার মধ্যে লক্ষ্য করতে পারবেন। ধরুন এক্সাম্পল দেখি, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে দেখুন, আমরা আর্জেন্টাম নাইটিকাম, আমি অনেক রোগীকে বলতে শুনেছি যে আমি এই পথে যাব না, আমি জানি এই পথে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি গত সপ্তাহে দেখেছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম নিজে, ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল, যেটা আজ যাবো না, আজ গেলে আমার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামনে বাচ্চারা কোন একটা অনুষ্ঠান করছে, ধরুন ও বিদ্যুতের শক লাগতে পারে, বা ওই যে বিদ্যুতের শকটা হতে পারে, লাগতে পারে, দেখা যাচ্ছে যে সময়টা পার হয়ে যাচ্ছে, লাগছে না, তখন সে চিন্তা করবে আচ্ছা লাগলে কেমন হতো। ওই যে কল্পনা প্রবণ, ভাববাদী চিন্তা ভাবনা, অকল্পনীয় মনোভাব, সবসময় তার মানসিকতায় চিন্তা চিন্তা চিন্তা, ফিউচার নিয়ে চিন্তা, নেগেটিভ বিষয় নিয়ে, পজিটিভ নয়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা বলতে পারি এর মধ্যে কিছু ভ্রান্ত ধারণা প্রকট আকার ধারণ করে, ভ্রান্ত ধারণা। আর এই জিনিসটা খুব বেশি কল্পনা, ভাববাদী
চিন্তা ভাবনার প্রখরতা খুব বেশি প্রকাশ পায় উঁচু জায়গায় এবং খুব বেশি প্রকাশ পায় যখন সে অসুস্থ হয়। যেমন আমরা বেলেডোনা রোগীকে দেখেছি, অসুস্থ হলে সে ভীষণ রাগী হয়ে যায়। আমরা ক্যামোমেলা রোগীকে দেখেছি সে সবসময় রাগী, অসুস্থ হলে আরো বেশি হয়। আমরা হেপারসালকে দেখেছি অসুস্থ অবস্থায় সে বেশি স্পর্শকাতর হয়ে যায়। তাহলে দেখুন আর্জেন্টাম নাইটিকামের রোগীগুলো সাধারণত খুব বেশি আবেগী, ভাববাদী বা ভ্রান্ত ধারণার মধ্যে বসবাস করে যখন সে অসুস্থ হয়। অর্থাৎ রোগীর মধ্যে দেখবেন অসুস্থ অবস্থায় লাইক অ্যাকোনাইটে যেমন নির্দিষ্ট সময়ে মৃত্যু ভয় তার মধ্যে আছে, নির্দিষ্ট সময়ে মারা যাবে বলে উল্লেখ আছে। ঠিক অনুরূপ ভাবে আর্জেন্টাম নাইটিকামকে দেখবেন সে কিন্তু নির্দিষ্ট সময় মারা যাবে বলে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে, লাইক অ্যাকোনাইট। আমরা আর্সেনিক অ্যালবেও দেখেছি এই ধারণাটা যে এই রোগে আমি মারা যাব, কিন্তু দেখা গেল রোগটা পার হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তবু সে মারা যাচ্ছে না। পরবর্তীতে আবার যখন রোগটা তৈরি, যে কোনো রোগ তৈরি হচ্ছে, তখন সে আবার ধারণা করছে এই রোগে হয়তো আমি মারা যাব, আসলে সময়টা পার হয়ে যাচ্ছে, রোগটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সে মারা যাচ্ছে না। অনুরূপ ভাবে আমরা আর্জেন্টাম নাইটিকামকে যদি দেখি তাহলে সেও বলবে যে আমি নির্দিষ্ট সময় রাত 2টা 3টা 5টা বা পরের দিন বিকাল দুপুর 3টায় মারা যাব। সে ঘড়ির দিকে অধীর আগ্রহে তাকে থাকে, এই যে ভ্রান্ত ধারণা, কিন্তু সময়টা পার হয়ে যায়, কিন্তু আর্জেন্টাম নাইটিকাম কিন্তু সেই সময় মারা যায় না। আমরা ভ্রান্ত ধারণা বলতে কি বুঝি? যেটা বাস্তবিক নয়, বিজ্ঞানসম্মত নয়, সেই বিষয়টাকে সাময়িকভাবে বিশ্বাস করাকে ভ্রান্ত ধারণা বলে, যার কোনো ভ্যালু নেই। সেই চিন্তা ভাবনা, সেই কথাটাকে সাময়িকভাবে বিশ্বাস করাকে ভ্রান্ত ধারণা বলে। যেমন আপনাদের যাদের যুক্তিবিদ্যা ছিল বা আপনারা যারা ফিলোসফির স্টুডেন্ট ছিলেন, দেখুন অন্ধকারে দড়িকে সাপ মনে করাটাই হলো ভ্রান্ত ধারণা। ঠিক অনুরূপ ভাবে আমি 3টার সময় মারা যাব, অথচ সে মারা যাবে না, বিশ্বাস করে নিয়েছে আমি মারা যাব, এটাই হলো ভ্রান্ত ধারণা। তাহলে আমরা তার মধ্যে লক্ষণটা যদি খুঁজে পাই তাহলে আমরা চিন্তা করতে পারি কি আর্জেন্টাম নাইটিকামকে। অর্থাৎ এই রোগীরাও কিন্তু কিছু কুসংস্কারের সাথে সংযুক্ত। ওই যে মেনিয়ার যে রোগীগুলো আমরা প্রায় ক্লাসে বলে থাকি যে নির্দিষ্ট একটা ধারণা করলে সেই ধারণা থেকে তাকে আর বের করে আনা যায় না, সেই কুসংস্কার থেকে বের করে আনা যায় না। এই রোডে আমি যাব না, এই রোডে গেলে আমার মরণ হতে পারে, এই রোডে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এই রোড উঁচু জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দেখি কেমন পড়ে যে দেখি কেমন হয়, ছুরি দেখলে আত্মহত্যা করতে ইচ্ছা করে। এই যে চিন্তা ভাবনা গুলো, সেখান থেকে কিন্তু তাকে বের করে আনা যায় না যদি তাকে বোঝান। দেখুন যদি তাকে বোঝান তাহলে ওই যে নতুন বিয়ে হয়েছে মেয়ের মা চুলে যারা 90-এর আগে জন্মগ্রহণ করেছেন, ওই যে পোটনে বলে একটা কথা থাকে, অর্থাৎ বারান্দার নিচে বসে মাথায় তেল দিচ্ছে আর মেয়েকে বোঝাচ্ছে যে মা বাবার বাড়ি যে শ্বশুর বাড়িতে শ্বশুরকে যত্ন নিবি, কথা শুনবি, বড়ির যত্ন নিবি, কথা শুনবি, শাশুড়ির যত্ন নিবি, কথা শুনবি, সবার যত্ন নিবি, কথা শুনবি, বুঝেছিস মা? মেয়ে বলল হ্যাঁ মা, আর একটা পিঁপড়া গেলে 100টা হবে। অর্থাৎ মেয়ে যে চিন্তা করছিল সেই চিন্তাতে সে নিমগ্ন, সেই জায়গা থেকে তাকে সরানো যাচ্ছে না। ঠিক অনুরূপ ভাবে এই যে যারা মেনিয়ার পেশেন্ট, যদিও আর্জেন্টাম নাইটিকাম কিন্তু মানসিক রোগ লক্ষণ সংবলিত লক্ষণে দারুণ একটা মেডিসিন, তাহলে সেখানে দেখা গেল যে সে কুসংস্কার থেকে বেরোতে পারছে না, তাকে যাই বুঝান না কেন, ঠিক ওই যে মেয়ে পিঁপড়া গুণ ছিল সেই জায়গা থেকে যেমন তাকে সরানো যায়নি, ঠিক অনুরূপ ভাবে সেখান থেকে তাকে কখনো সরানো যায় না। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনি আর্জেন্টাম নাইটকে চিন্তা করতে পারেন। এছাড়াও আরো অনেক লক্ষণ ছিল, সেটা হয়তো দিতে পারছি না, মূল থিমটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি আমরা অন্যান্য লক্ষণ দেখি তাহলে দেখুন যার মধ্যে সিফিলিস খুব দারুণ ভাবে ভর করে আছে। আচ্ছা আমার একটা পেশেন্ট বসে আছে, আমি জাস্ট 1 মিনিট একটু কথা বলবো, আমাকে 1 মিনিট সময়। এছাড়াও যদি অন্যান্য লক্ষণ দেখি তাহলে দেখুন ক্রমাগত শীর্ণতা তার মধ্যে আসছে। কেন আসছে? আমরা শুরুতে বলেছিলাম আইবিএস এর পেশেন্ট, ডিসপেপসিয়া, অজীর্ণতা তার মধ্যে ক্রমাগত ডে বাই ডে তার মধ্যে খুব প্রকট আকারে ধারণ করছে। যখন ধারণ করছে তখন তার কি হচ্ছে? ক্রমাগত শরীর শুকিয়ে আসার প্রবণতা আছে। আমি একটা রোগী দেখেছিলাম, মাক্সল, বিফোরানা, মাক্সল, বেশ কয়েকটা মেডিসিন তাকে অ্যাপ্লাই করতে হয়েছিল, যেটা আমাদের শ্রদ্ধেয় দেবী শেঠি স্যারকে উনি দেখিয়ে আসছিলেন ইন্ডিয়াতে। যে আমি রোগীটা আমি দেখিয়েছি সম্ভবত আমার পার্সোনাল গ্রুপে 2 বছর আগে। তো সেই রোগীতে একটাই সমস্যা ছিল, তার আইবিএস এর প্রবলেম। এই যে জায়গাগুলো, মানসিক রোগ লক্ষণগুলো,
আমরা যদি এই জায়গাগুলোতে খুব দারুণ আকারে নিতে পারি, বুঝতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, সেই সাথে যদি টোটালিটি অফ সিমটম বা তার দৈহিক লক্ষণগুলো যদি নিতে পারি, তাহলে সেখানে আমাদের কিন্তু একটা দারুণ মেডিসিন সিলেকশন করা সহজ হয়। এটা কিন্তু দারুণ ব্যাপার। তাহলে আমরা দেখলাম যে যে ব্যক্তিটার ক্রমাগত শরীর শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার অনেকগুলো মেডিসিন আছে, আজকে কম্পেয়ার করছি না, শুকিয়ে যাওয়ার অনেকগুলো মেডিসিন আছে, সেখানে আমরা শুধু কম্পেয়ার করব। শুকাতে শুকাতে দেখুন, ওই যে শুরুতে বলেছিলাম দেখতে বৃদ্ধদের মতো দেখতে, তাহলে সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি যে কোথাও বাইরে যাওয়া মানে কোথাও যাচ্ছে, মানসিক উদ্বিগ্নতা, এনজাইটি, আমরা কল্পনাপ্রবণ মানসিকতা, নেগেটিভ চিন্তা ভাবনা, মাইন্ড সিমটম আমি দেখেছি, কোথাও যাওয়ার আগে তার মল বেগ জাগে, এই মল বেগ জাগার পেছনের কারণ কিন্তু এইগুলা। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি কোন রোগী চিনি খেতে খুব ভালোবাসে, অর্থাৎ মিষ্টি জাতীয় দ্রব্য, চিনিজাত দ্রব্য, মিষ্টিজাত দ্রব্য যদি খেতে খুব ভালোবাসে, কিন্তু যদি তার সহ্য না হয়, তাহলে সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। দেখুন, স্টেনা কিন্তু প্রচুর মিষ্টি খেতে পারে, লাইকোপোডিয়াম কিন্তু প্রচুর মিষ্টি খেতে পারে, আমাদের আর্জেন্টাম নাইটিকামও কিন্তু খেতে পারে, কিন্তু খেতে পারলে তো হবে না, সহ্য করতে হবে। তার হজম শক্তির দুর্বলতা আছে, সে যাই খাক না কেন তার হজম হয় না, অ্যাসিডিটি হতে পারে, তার আপার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বা টোটাল হোল অ্যাবডোমিনাল পেইন হতে পারে, তার স্টুল ক্লিয়ার না হতে পারে। যদি লক্ষণটা আপনারা খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে আপনি যদি দেখেন বমি বমি ভাব, বমি বমি ভাব কম্পেয়ার করে যদি আলোচনা করি সময় লাগবে। বমি বমি ভাব কেন? হজম শক্তি দুর্বলতা, সেই সাথে পেট ফাঁপা, এবং সেটা উপরের দিকে প্রেসার দেয়, লাইকোপোডিয়াম। আমরা জানি নিচের পেট ফাঁপে, কিন্তু ঊর্ধ্বাংশ কিন্তু লাইকোপোডিয়াম খুব প্রেসার দেয়, এবং অনেক সময় ঊর্ধ্বাংশে আপনি দেখবেন বুকের মাঝ বরাবর ব্যথা এবং জ্বালা পোড়া অনুভূত হয়। আমি লাইকোপোডিয়ামে অসংখ্য রোগী দেখেছি, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। এবং সেই সাথে যদি তার হৃদযন্ত্রের ক্রিয়া যদি সাময়িক বিঘ্নিত হয়, অর্থাৎ ব্যথার সাথে যদি দুর্বলতা অনুভব করে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। এবং দেখুন, এই সময়ে তার বাতাস, অক্সিজেনের প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, সিকেলিকর, কার্বোভেজ, হ্যাঁ, এদের মতো দেখবেন অক্সিজেনের স্বল্পতা জনিত কারণে সে আকাঙ্ক্ষা করে, অক্সিজেন আকাঙ্ক্ষা করে, অর্থাৎ বাতাস আকাঙ্ক্ষা করে যদি লক্ষণটা খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। দেখুন, সালফারও কিন্তু বাতাস আকাঙ্ক্ষা করতে পারে, কার্বোভেজ করতে পারে, সিকেলিকর করতে পারে। এখানে আরেকটা জিনিস দেখুন, যখন রোগী এই যে বাতাস আকাঙ্ক্ষা করছে এবং আপার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, রোগীটার অ্যাসিডিটি, ডিসপেপসিয়া জনিত কারণে অ্যাসিডিটি দেখা দিয়েছে, হজম শক্তি দুর্বলতা, ওই যে আইবিএস এর পেশেন্ট বলেছিলাম। যখন আমরা দেখলাম, রোগের নাম আলোচনা করছি, এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন না, মনে রাখার জন্য। যখন আমরা দেখলাম যে রোগীটা কি হচ্ছে, পেট ফাঁপছে হজম শক্তি দুর্বলতা জনিত কারণে, এবং ক্রমাগত উপরের দিকে প্রেসার দিচ্ছে, এবং সেই সাথে তার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? আর্জেন্টাম নাইটিকাম। সেই সাথে প্রচুর ঢেকুর উঠবে, অর্থাৎ আমি যা খেয়েছি কার্বোভেজ, আমি যা খেয়েছি তারই ঢেকুর, প্রচুর ঢেকুর উঠবে, যে যে খাবারটা খেয়েছিল সেই খাবারের ঢেকুর যদি ওঠে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। এবং আমরা দেখেছি এই ঢেকুর, অর্থাৎ তার ডিসচার্জে এমিলিয়ারেশন, অর্থাৎ তার ঢেকুর উঠছে, পেটে বায়ু জন্ম নিচ্ছে প্রচন্ড আকারে, মনে হচ্ছে পেটটা ফেপে যাচ্ছে। আমরা নাক্সে দেখেছি, চায়নাতে দেখেছি, লাইকোপোডিয়ামে দেখেছি, কার্বোভেজে দেখেছি, মনে হচ্ছে পেটটা ফেটে যাবে। কিন্তু সেই সাথে দেখা গেল যে তার যখন ঢেকুর উঠছে তখন অনেকখানি, যখন বায়ু নিঃসরিত হচ্ছে তখন অনেকখানি বায়ু নিঃসরিত হচ্ছে। যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি দেখি কোন ব্যক্তি ড্রিঙ্কস করে, মদ পান করলেই তার স্টোমাক্স এরিয়াতে পেইন বা প্রদাহ তৈরি হয় বা যন্ত্রণা তৈরি হয়, তাহলে সেখানেও আপনারা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি দেখেন তাদের উদারাময়, আমাশয় সবুজ বর্ণ, এবং সেই সাথে যদি দেখেন ওই যে
আমরা যদি সবজি খেয়ে থাকি, মল ত্যাগ করলে যেমন সবুজ সবুজ ভাব নেয়, লক্ষণটা যদি খেয়াল করেন তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে তার কলিক ফেইন হবে, লাইক কলোসিন, নাক্সবুম, ডেটাম এলবাম, ম্যাকফস এদের মতো। যদি দেখেন সেই সাথে বমি বমি ভাব বা বমি, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। সাথে যদি মার্কসাল, ক্যান্থারিস, মার্কর, সালফার, অ্যাকোনাইট এদের মতো যদি রক্ত সংযুক্ত মল খুঁজে পান, যদিও আমি অধিকাংশ ক্ষেত্রে বলবো যে যদি এভাবে বলা উচিত নয়, বাচ্চাদের ক্ষেত্রে আমাশয়, রক্ত সংযুক্ত মলে খুব বেশি পাওয়া যায় মাক্করের রোগী। বিতর্ক তৈরি করবেন না, খুব বেশি পাওয়া যায়, আমি প্র্যাকটিক্যালি পেয়েছি। হতে পারে মাক্করটা আমি বেশি জানি, তাই আমি মাক্করের মেডিসিন গুলো বেশি দিয়ে থাকি। এবং সেই সাথে সালফার এলোসক্রেটিনার মতো মলদারের চুলকানি থাকবে, সিনার মতো মলদারের চুলকানি থাকবে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে অবশ্যই আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। দেখুন, আমরা একটা কথা বলেছিলাম যে ডিসপেপসিয়া, সেই সাথে যদি আপনি দেখেন পাকস্থলীর ক্ষত, অ্যানাকার্ডিয়াম, আর্জেন্টাম নাইটিকাম। পাকস্থলীর ক্ষত সেই সাথে পেইন, একটা দারুণ লক্ষণ, পাকস্থলীর ক্ষত এবং সেই সাথে পেইন। কোন রোগী যদি আপনার বলে যে আমার পাকস্থলীতে ব্যথা, মনে হচ্ছে কেউ কামড়াচ্ছে এবং সেই ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, পাকস্থলীতে ব্যথা এবং সেই ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, এতটা বেশি কষ্ট হচ্ছে যে সময় যত যাচ্ছে তত কষ্ট বৃদ্ধি পাচ্ছে, লাইক স্টানামেট, যতটা সময় যাচ্ছে ততটা বেশি ছড়িয়ে যাচ্ছে। এবং কলোসিন, ম্যাকফাসের মতো সে যদি এখানে আক্রান্ত স্থান হালকা ধরে রাখছে তাহলে সে ভালো থাকছে, সেই সাথে প্রচুর পরিমাণে পেটে বায়ু জমছে, বমি বমি ভাব হচ্ছে, যদি বমি হয়েও যায় স্বচ্ছ পানির মতো তার বমি হচ্ছে। যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে, এবং টক বমি, টক ঢেকুর যদি ওঠে তাহলে সেখানে আপনি আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করতে পারেন। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আমরা কি চিন্তা করব, সেখানে আর্জেন্টাম নাইটিকাম বা আর্জেন্টাইটিক চিন্তা করব। অর্থাৎ তার যদি ঢেকুর ওঠে, শব্দ করে করে ঢেকুর উঠাবে, সাউন্ড দিবে, শব্দ করে ঢেকুর উঠাবে, এবং পেটে যদি হড়হড় গড়গড় গড়গড় শব্দ হয়, ঠিক যেমনটা আমরা ওই যারা ওই যে অতীতে জমিদারি প্রথাতে যে কি যেন হুকো না কি টানতো, হুকোতে গড়গড় 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 শব্দ হয়, ঠিক অনুরূপ ভাবে যদি পেটে গড়গড় 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 শব্দ হয়, সেটা যদি মিষ্টিজাত দ্রব্য খাবার পরে হয় তাহলে আরো বেশি কাজ করে আর্জেন্টাম নাইট। যদি কোনো বাচ্চার এই সমস্যা দেখেন, বাচ্চার ব্রেস্ট ফিডিং করা বাচ্চার যদি তার মাও কোনো চিনিজাত দ্রব্য খায়, আমার মনি হয়েছে, আমার আত্মীয় স্বজন দেখতে এলো মিষ্টি নিয়ে, আমি মিষ্টি খাইলাম কালকে আর আজকে থেকে দেখেন কি অবস্থা, শরীরে যে পেটে গড়গড় হড়হড় সবুজ পায়খানা করছে, বমি বমি ভাব, স্বচ্ছ বমি করছে, আমি তো আসলে খুব চিন্তাগ্রস্ত আছি। দেখুন, তাহলে সেখানেও কিন্তু আমরা বাচ্চাকে আর্জেন্টাইটিকামের রোগী হিসেবে চিহ্নিত করতে পারি। যদিও ব্রেস্ট ফিডিং করা বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে মাকে ট্রিটমেন্ট দেন। তাহলে সেখানে আমরা কি চিন্তা করব, সেখানে আমরা আর্জেন্টাম নাইটিকামকে চিন্তা করব। এছাড়াও যদি আমরা গলার ক্ষত দেখি, দেখুন গলার ক্ষতে টাটানি ব্যথা, হিপারসালপের মতো ব্যথা, স্পর্শকাতর ব্যথা, কাটা ফুটানোর মতো, হিপারসালপের মতো স্পর্শকাতর কাটা ফুটানোর মতো ব্যথা, নাইট্রিক অ্যাসিডের মতো কাটা ফুটানোর মতো ব্যথা, যদি লক্ষণটা খেয়াল করেন, অথচ দেখুন তার ব্যথা আছে কিন্তু তারপরে গলায় খেকড়ি দিচ্ছে, লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আর্জেন্টাম নাইটিকাম। কেন? গলায় শ্লেষা জমে আছে, চটচটে শ্লেষা জমে আছে, যেটা ক্যালিবাইক্রোমের মতো, যেটা কস্টিকামের মতো, চেকুন সুতোর মতো হয়ে ওঠে, করলে বেশ ভালো লাগে। যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আর্জেন্ট নাইটকে চিন্তা করতে পারি। দেখুন, এই গলার ক্ষতে, গলার ব্যথা, গলায় যে কাটা ফুটানো ব্যথা, গলায় যে খেকড় দেওয়ার একটা প্রবণতা, শ্লেষা ওঠার প্রবণতা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এই ধরনের রোগীগুলো সাধারণত গরমে মিষ্টি দ্রব্য খাইলে
ঠান্ডা কিছু খাইলে অ্যাগ্রাভেশন হয়। এই যে কথাটা বললাম, গলায় ক্ষত, গলায় টাটানি ব্যথা, দেখুন ঠান্ডা কিছু খেয়েছিল, সেখান থেকে তার ব্যথা হয়েছে। আপনি হিপারকে চিন্তা করতে পারেন, হিপার শীতকাতর। আপনি ফাইটোলোকাকে চিন্তা করতে পারেন যে আমি ফ্রিজ থেকে অমুক খাবারটা খাওয়ার পরে আমার গলায় ব্যথা হয়েছিল। সেখানে কেন হচ্ছে? টনসিলাইটিস জনিত কারণে যদি হয়, তাহলে আপনি সেখানে ফাইটোলোকা, হিপারসল, মার্কসল, বেলেডোনা, ইটিসি চিন্তা করতে পারেন। কিন্তু গলায় ক্ষতজনিত চিন্তা যদি লক্ষণ থাকে, তাহলে অবশ্যই সেখানে আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করা উচিত হবে বলে মনে করি। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে অবশ্যই আর্জেন্টাম নাইটকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আপনি দেখেন হৃদযন্ত্রের হার্টের পেইন, দম বন্ধ হওয়া, কার্ডিয়াক অ্যাজমা, শ্বাসকষ্ট হচ্ছে হার্টের জনিত কারণে, মনে হচ্ছে বুকের উপরে কেউ কোনো কিছু কেউ চেপে বসে আছে। ক্যাকটাস গ্ল্যান্ড, ক্যাকটাস গ্ল্যান্ডে কি বলে যে মনে হচ্ছে কেউ এমন ভাবে বেঁধে রেখেছে যে ভিতরের দিকে, অর্থাৎ বাধাটা ভিতরের দিকে চলে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। ক্যাকটাস গ্ল্যান্ডের হার্টের পেইনে কিন্তু এই ধরনের অনুভূতি হয়। শক্ত কোনো কিছুতে বেঁধে যদি ক্রমাগত টানতে থাকি, আপনারা যারা মাঠে কাজ করেছেন, আপনারা যারা বাসায় শীত শেষে কম্বল উঠিয়ে রাখেন, যদি বেঁধে রাখেন, তাহলে দেখুন টান দিলে ক্রমাগত কোষে আর ভিতরের দিকে ঢুকে যায়। যদি কোনো রোগীর সেন্সেশন এমন থাকে যে আমার হার্টে এমন হচ্ছে কোনো কিছু একদম টেনে ধরে রেখেছে, কোনো কিছু দিয়ে এমন ভাবে ধরে রেখেছে ভিতরের দিকে সংকুচিত হয়ে যাচ্ছে, সেই সাথে বুক ধড়ফড়, এবং যদি রোগী চিত হয়ে শোয় এবং রোগীর ডান পাতে যদি শুইতে পারে না, ঠিক মার্শালের মতো যদি অ্যাগ্রাভেশন হয় এবং সঞ্চালিত, হ্যাঁ যাবো ভাই 5টা মিনিট, 10টা 6, 5টা মিনিট, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্জেন্ট নাইট্রিকামকে চিন্তা করতে পারি। 5টা মিনিট, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে। তবে আমি বলবো আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করার আগে তার ডিসপেপসিয়া আছে কিনা এই জায়গাটাতে একটু খোঁজ নেবেন। যদি তার অজীর্ণ সমস্যা থাকে, আইবিএস প্রবলেম থাকে, তার হজম শক্তি দুর্বলতার সাথে যদি এই লক্ষণগুলো খুঁজে পান, তাহলে আমার কাছে মনে হয় একটা বেস্ট অপশন আর্জেন্টাম নাইট্রিকাম। এটা আমার ব্যক্তিগত মত, বেস্ট অপশন এখানে। এবং সেই সাথে যদি দেখেন তার মাথা ব্যথা, বিশেষ করে আপ কপালে মাথা ব্যথা যাকে বলা হয়, সেই সাথে মাথা ঘোরা, এবং এই রোগীর যদি ডিসপেপসিয়া থাকে, অর্থাৎ এসিডিটি প্রবলেম থাকবে অজীর্ণ সমস্যার সাথে, এবং মাথাটা যদি বেঁধে রাখলে উপশম হয়, লাইক পালসেটিলা বা এপিসমেল, এবং যদি রোগীটা বলে আমার মাথাটা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, স্পাইজেলিয়া, বেলেডোনা, ব্রায়োনিয়া, ওই যে ফেটে যাচ্ছে তাই ব্রায়োনিয়া চাপ দিয়ে ধরে রাখে, সম্প্রসারিত হয়ে যাচ্ছে তাই সে চাপ দিয়ে ধরে রাখে, যদি লক্ষণটা খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা কি বললাম? খুব বেশি মানসিক দুশ্চিন্তা করা লোক, সবসময় কুচিন্তা করা, নেগেটিভ চিন্তা ভাবনা করা, মানসিক পরিশ্রম করা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, সেই সাথে দেখেন মাথা ঘোরার সাথে যদি হাত পা কাঁপে, হাত পা কাঁপলেই যে পার্কিনসন ডিজিজ তা কিন্তু চিন্তা করার দরকার নেই। স্নায়ু দুর্বলতা, সেই সাথে যদি হাত পা তার মধ্যে কাঁপে, কানে ভো 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 আওয়াজ হয়, তাহলে সেখানে আপনি আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে পারেন। শারীরিক দুর্বলতা জনিত কারণে যদি নিম্ন অংশের পক্ষাঘাত হয়, দুর্বলতা, কখনো কখনো যারা খুব বেশি মদ পান করে তাদের ক্ষেত্রে যদি নিম্নাঙ্গের পক্ষাঘাত হয়, সেই সাথে যদি লো ব্যাক পেইন দেখেন, ব্যাক পেইনটা কেমন টাটানি ব্যথা, তাহলে সেখানে আপনি আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা ইনসেনিটির পেশেন্টের মানসিক উন্মাদন ও মেইন সিম্পটম নিয়ে আলোচনা করেছি, ওখানে আর ওইদিকে যাচ্ছি না। আমরা ডিসপেপসিয়া নিয়ে আলোচনা করেছি, হৃদযন্ত্রের ক্রিয়া নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আরো অনেকগুলো লক্ষণ থেকে থাকে, অ্যাকচুয়ালি আমার একটু দ্রুততা আছে, আসলে চেম্বার থেকে আলোচনা করেছি। আর আমি জানেন যারা আমার সাথে দীর্ঘদিন আছেন, চেম্বারে রোগী দেখা ব্যস্ততা, যেহেতু রোগীর পরিমাণ বেশি থাকে,